নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, গত মঙ্গলবার আমাদের যে শোটা হওয়ার কথা ছিল সেই শোটা আমরা বিশেষ কারিগরি বিপর্যয়ের কারণে আমরা করতে পারিনি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, কিছুক্ষণ অপেক্ষা করেছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের সবার পক্ষ থেকে। আজ আমরা যা নিয়ে কথা বলতে চাই সে হচ্ছে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকারের সামনে বিভিন্ন যে চ্যালেঞ্জ জাতীয় পর্যায়ে এসছে, পাশাপাশি আন্তর্জাতিকভাবেও চ্যালেঞ্জ আসছে। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ এবং তার পরবর্তী পর্যায়ে ইরানের আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেজ যেগুলি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাতে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিকভাবেও খুব একটু সমস্যাসংকুল পরিস্থিতিতে আছি। এই জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন রকম আলোচনা নিয়ে, বিভিন্ন রকম কথা নিয়ে আমাদের সাথে আজ আলোচনা করবেন, কথা বলবেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সময়ের মধ্যে। আমাদের সাথে আরও থাকছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। জনাব জাহেদ চৌধুরী, আপনাকেও আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার এবং আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। জাহেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কামাল ভাই, আমি যে প্রসঙ্গটা দিয়ে আসলে শুরু আজকে করতে চাই সেই প্রসঙ্গটাতে আপনার অনুমতি নিয়ে জাহেদ ভাইকে প্রথমে একটু মন্তব্য করতে বলি। একই প্রসঙ্গে কামাল ভাইয়ের মন্তব্য আমরা শুনবো। সেই ব্যাপারটি হচ্ছে যে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্পর্কে জামায়াতের যে নায়েবে আমির আছেন, জামাতের নায়েবে আমির, তিনি একটি কথা বলেছেন কালকে সংবাদ সম্মেলনে। তো উনার কথাকে আমি একটু উদ্ধৃত করছি। গতকাল আমরা একটি রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটি প্রকাশ করেছেন, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারায় বা প্রধান শক্তি হিসাবে আসতে দিইনি। তখনই বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা পাশাপাশি একটু আপনাকে পড়ে শোনাতে পাই, আপনাদেরকে একটু শোনাতে চাই। কামাল ভাই নিশ্চয় মনে থাকবে, আমি জাহেদ ভাইয়ের কাছ থেকেই প্রথমে শুনতে চাই। আমাদের শফিকুল আলম, যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন, তিনি এখনো তার দায়িত্ব মনে হয় একটু এক্সটেন্ড করছেন, পালন করে যাচ্ছেন, বা তিনি তার মানে কি বলবো, বিবেক থেকেই তিনি কথাগুলি বলছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে হচ্ছে রেজওয়ানা আপার মন্তব্যটা আবার তিনি উদ্ধৃত করছেন। শি সেইড বলে তাকে উদ্ধৃত করছি। তিনি বলছেন, সালাম, মানে অর্থাৎ রেজওয়ানা আপার কথা, আজকে আমার বক্তব্যটা খণ্ডিত করে প্রচার করেছে, যদিও ভিডিওটা কালকের। কথা হচ্ছিল নারীর প্রতি উগ্রবাদ নিয়ে, প্রশ্নটি ছিল এরকম, মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তি। আপনি কিভাবে দেখেছেন সেই সময়? অনেকেই বলেছে উগ্রপন্থীদের সুযোগ দিয়েছে সরকার। আমি বলেছি যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারের কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করার শক্তি যেন মেন স্ট্রিম মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের মানে নারী সমাজকে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদিতে ডট ডট ডট। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে এই দলের নাম দিয়ে প্রচার করছে, যা অনাবশ্যক বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি কোনো দলের নামও উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেন স্ট্রিম। সুতরাং মানে এই হচ্ছে দুটি বক্তব্য, আপনারা নিশ্চয়ই দুটি দেখেছেন। জাহেদ ভাই, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাই, আপনার কাছে কি মনে হয়? জামায়াতের বক্তব্য হচ্ছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি করেছে তারা। ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে আপনি পরের যে স্টেটমেন্টটুকু পড়েছেন, এটা হলো সৈয়দ রেজওয়ানা হাসান একটা ব্যাখ্যা পাঠিয়েছেন মিডিয়াতে, আমরা ওইটা পেয়েছি এবং আমাদের কালকের কপিতে ওইটা যাচ্ছে। ওনার বক্তব্য লেজে মেইনলি জামাত যে অভিযোগটা করেছে এই পুরোটাই যাচ্ছে ফার্স্ট পেজে আমাদের, এবং তার সাথে শেষ দিকে রেজওয়ানা হাসানের বক্তব্যটা যাচ্ছে। তো এইখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন, রেজওয়ানা হাসানের কথাটা দিয়ে শুরু করছি আমি। উনি যেটা বলার চেষ্টা করেছেন, উনি উপদেষ্টা হিসেবে বলেননি, উনি একজন নারী হিসেবে বলেছেন। ওনার ওনার স্টেটমেন্ট পড়ে বারবারই একাধিক জায়গায় ব্র্যাকেট দিয়ে এটা লেখা আছে সরকার না, মানে ওনার যে বক্তব্যটা আমাদের হাতে আসছে যে সরকার না মানে নারী সমাজ, মানে উনি ইন্টারপ্রেটটা আমাদের বলে এটা মিন করছেন মানে নারী সমাজ, তারপরে নারী সমাজ সরকার না, মানে উনি কয়েকটা জায়গায় এইরকম একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এবং এটাই বলার চেষ্টা করছেন যে মাঝখানে একবার শুধু নির্বাচনের প্রসঙ্গটা আসছিল, ওই সময় আমি ওইটার আনসার দিয়েছি, আর বাকি পুরোটাই ছিল নারীদের ভূমিকা নিয়ে, নারীদের নিয়ে রাজনৈতিক দলের, এবং উনি নারী হিসেবে কি করবেন এই একটা অবস্থানে উনি দাঁড়িয়ে আছেন। কারণ আমার কথা হলো যে উনি অবচেতন মনে হোক কিংবা পুরো বক্তব্যের মধ্যে হোক,
যে কোনো নিউজের ক্ষেত্রে আমরা একজন সাংবাদিক হিসেবে বলবো যে নিউজ পুরোটা, উনি হয়তো একটা লম্বা বক্তব্য, উনি বলছেন আমি একটা টেলিভিশন চ্যানেলে অনেক লম্বা বক্তব্য দিয়েছি, এটার খণ্ডিত অংশ প্রচার করছে, এই অভিযোগটা আমরা সবসময় শুনতে পারি। আমরা একজন মিডিয়া কর্মী হিসেবে আসলে পুরো বক্তব্য সবসময় দেওয়ার সুযোগ থাকে না, আমরা এটা দিতেও পারি না এবং এটা দেয় না। কিন্তু এখানে যদি কেউ ইন্টেনশনালি খালি ওইটুকু দেয়, এবং উনি বলছেন যে ওনার বক্তব্যের স্পিরিটটা এইটা, এইটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এটা হলো আমি ওনার কথাটা বললাম, ওনার স্টেটমেন্ট। আর তার চেয়ে বড় জিনিসটা হলো যে উনি, আমার যেটা মনে হয় যে উনি নারী হিসেবে, উনি উপদেষ্টা হিসেবে কি করেছেন তা জানি না, তবে উনি মন থেকে নিশ্চয়ই চেয়েছেন, এটা তো নারী, এটার মধ্যে দিয়েই উনি নারী হিসেবে বললেও এর মধ্যে দিয়ে এই জায়গাটুকু প্রকাশ পাচ্ছে যে উনি চেয়েছেন যে জামাতের মতো রাজনৈতিক দল ক্ষমতায় না আসুক কিংবা ওই না পর্যায়ে জাহিদ না ভাই, যাক, জাহিদ ভাই, এটাও তো ওনার মন থেকে উনি জাহিদ ভাই, চেয়েছেন। জাহিদ ভাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আসলে সৈয়দা রিজওয়ানা হাসানের ভিডিও বক্তব্যটা পুরোপুরি যতটুকু দেখা গেছে ততটুকু আমি শুনছি। আমার কাছে কিন্তু একবারের জন্য মনে হয় নাই তিনি এটা ইলেকশনের জায়গা থেকে এটা মিন করছেন। ওনাকে স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে যে গতবার, গত ১.৫ বছরে, গত 18 মাসে নারীর প্রতি উগ্রপন্থাকে সরকার আসলে সেকেন্ড করেছে কিনা, সরকার আসলে এক ধরনের সুযোগ দিয়েছে কিনা। উনি বলছেন যে না, এরকম কোনো সুযোগ আসলে দেওয়া হয় নাই, এরকম কোনো কিছু করার নাই, এর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক আছে বলে আমার একবারের জন্য মনে হয় নাই। এইটাকে না, কেন আমি সেই নির্বাচনের কথাই দিকে বললাম। নেওয়া হইলো, শুধু তাই না, সেটাই আপনি সেটাই দেখবেন, আপনি দেখবেন সেটাই অনেকগুলি আমি তো ভুয়া, বলতে চাচ্ছি যে ওনার অনেকগুলি কথা। অনেকগুলি ভুয়া ফটো কার্ড ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে যে সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত 168টা সিট পেত, 68টা নয়, যেটা হুইচ ইজ আটারলি এইটার ফলস। আটারলি ফলস। এবং এটার ব্যাপারে আমি বলি, এটার ব্যাপারে আমরা মেজর পত্রিকা হিসেবে প্রথম আলো হোক কিংবা আমার দেশ হোক, আমরা যে প্রতিদিন কত ভুয়া কার্ডের শিকার হচ্ছে, মানে বলা যায় যে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে আমরা বিএনপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইনে নেমেছি। কারণ যখন আমরা আমরা এটা বের করার চেষ্টা করলাম যে আমরা কি এমন করছি, আমরা তো ঘটনাগুলোই তুলে ধরছি, আমরা তো ওইরকম কোনো ক্যাম্পেইন করছি না, তখন আবিষ্কার হলো যে আমাদের নামে শত শত ভুয়া কার্ড এই যে রেগুলার ছাড়া হচ্ছে, এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে 99টাই হলো ভুয়া আর একটা হয়তো আমাদের কার্ড। এগুলোকে মিলিয়ে ফেলে লোকজন একটা অ্যাসেসমেন্টে চলে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো কিন্তু এমনই একটা বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করছে ইদানিং। হয়তো মনে করেন আমার সম্পাদকের একটা, উনার নিজস্ব একটা চিন্তা আছে, উনি এটার উপর বক্তৃতা করেন, ওর কাছাকাছি নিয়ে আরো 10টা ভুয়া কার্ড ছেড়ে দেওয়া হয়, সেটা না, বিভিন্ন এটা দলের খুবই, নামে, বিভিন্ন এটা খুবই ব্যক্তির নামে। আনফরচুনেট। কিন্তু না এবং জাহিদ ভাই, আনফরচুনেট। জাহিদ ভাই, ভুয়া কার্ডের কথা থাক, জাহিদ ভাই আপনি তো জিনিসটা দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা মিন করেছেন? মানে আমি না, আসলে দুই হাত, আমার আমার মানে দুই, না না আমার কাছে এটা মনে হয় নাই। কিন্তু আমি যেটা বললাম আপনাকে জি যে উনি উনি নারী হিসাবে উনার যে অবস্থান আর জামাতের ব্যাপারে যে ধারণা নারীদের নিয়ে, ওনারা নির্বাচনী বক্তৃতায় কিংবা বিভিন্ন জায়গায় যাই বলুন না কেন, মানুষের তো একটা ধারণা আছে যে নারীর ব্যাপারে তাদের অবস্থানটা কি, এরকম একটা পারসেপশন, বিশেষ করে রেজওয়ানা হাসান এবং ওনার সাথে উনি যে সমস্ত নারীবাদী সংগঠনের সাথে চলাফেরা উঠা বসা যাদের সাথে আছে, তো তারা যে দৃষ্টিতে জামাতকে দেখেন, ওই অবস্থান থেকে আমার কাছে মনে হয়েছে রেজওয়ানা হাসানের এই ধরনের একটা চিন্তাধারা আছে, যে ন্যাচারালি এটা। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন আসলে এক্সট্রিমিস্ট নিয়ে কথা বলেছেন, এবং এক্সট্রিমিস্ট ইস্যুটা নিয়ে দেখেন, এটা নিয়ে আরো আগেও ডিবেট হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়ই এটা নিয়ে কথা উঠছে, যারা এক্সট্রিমিজমের দিকে যাতে না যায়, ধর্মীয় বিষয়গুলো যাতে ওই দিকে না যায়, সরকারকে বারবার বিভিন্ন মহল থেকে সতর্ক করা হয়েছে। ইভেন আমাদের পত্রিকায় এটা নিয়ে লিড স্টোরি, জি সাইন আর্টিকেল হয়েছে, মানে এই এক্সট্রিমিজমের বিরুদ্ধে যে ধর্মীয় উগ্রবাদের দিকে যাতে না যায়, একবারে আমার সম্পাদক এটার উপরে একটা সাইন আর্টিকেল না জাহিদ পর্যন্ত ভাই, লিখেছে। এখানে সো আমি এটাই বলতে চাচ্ছি। জাহিদ ভাই এখানে দেখেন ইন্টারেস্টিং, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কিন্তু বলতেছেন যে যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তাদেরকে যদি এটা উনি মিনও করে থাকেন, এখন জামায়াত ইসলামী কি স্বীকার করে নিল যে তারা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই? এটা তো মামুনুল হক সাহেবও হইতে পারে, এটা তো চরমনাই পীর সাহেবও হইতে পারে, এটা তো আরো এক্সট্রিমিস্ট গ্রুপরা হইতে পারে। জামায়াতের নিজের উপর টেনে নিল কেন? যারা পলিটিক্সে নেই তারাও হইতে পারে, জামায়াতের নিজের উপরে টাইনা নিল কেন? মানে আমি এটা বুঝতে পারলাম না। কিন্তু জামায়াত এই বক্তব্যটা নিজের উপরে কেন টাইনা নিল? মানে এটা তো
এখানে এখানে দেখেন, একটা জিনিস আমি বলি, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি, এটা অন্যরা অখুশি হতে পারেন, হুম, কিংবা একজন সাংবাদিক হিসেবে আমি যেটা মনে করি যে গত নির্বাচন যেটা হয়েছে, আমি তো মনে করি যে 91-এর নির্বাচনের বেটা তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন, আমাদের হুম। বিচারপতি শাহাবুদ্দিনের যে নির্বাচন, এটাকেও ছাড়িয়ে গেছে, মানে ফেয়ারনেসের দিক থেকে। এবং সবাই তার ফ্র্যাঞ্চাইজ করতে পারছে, তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছে। ইভেন জামাতের আপনি বক্তব্য, কিংবা যারা পরাজিত হয়েছে তাদের বক্তব্যটাও আপনি শুরুর দিকে শুনেন কিরকম ছিল। দুই একটা সংগঠন এটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছে, একবারে ভুইফুর সংগঠন, আমি নামটাই সেরকম বলবো। এবং ইভেন আমি একটা টিআইবির কথাও বলতে পারি, তারাও এরকম একটা প্রশ্ন শেষ দিকে এসে তোলার চেষ্টা করেছে যে 70টা আসনে 70টা আসনের ব্যাপারে আমরা পেয়েছি, তার মধ্যে 21টাতে এক বা একাধিক জাল ভোট পড়েছে। তো একটা জাল ভোট পড়লে আর ওই জাল ভোটটাকে যদি ধরে ফেলে, তাইলে কি এটা জাল ভোটের কোনো কাউন্টিং এ না আসবে? আমার সো আমার এইরকম একটা নির্বাচনকে নিয়ে আমার কোয়েশ্চনটা হলো, হুম, হুম। এইরকম একটা নির্বাচনকে নিয়ে এখন আবার নতুন করে প্রশ্ন তোলার আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। আপনি বলতে পারেন, এরপরে তারা যখন এই ডিবেটটা আসছে, তখন জামাতের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছে যে কাউন্টিং এ আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলছি না, হুম। কাউন্টিং নিয়ে কথা বলছি। তো কাউন্টিং নিয়ে কথা বললে এটার আবার রিপ্লাই আমরা দু একজনের কাছ থেকে শুনেছি, তাইলে আবার গণে নেন, গণতে অসুবিধা নেই। এবং এখন আমরা জানি যে এটা কোর্টেও আছে, কয়েকটা 4টা সেন্টারের বিষয়গুলা কোর্ট বলে দিছে যে সবগুলো এখানে জমা দেন, আবার আমরা এটা দেখবো যাচাই বাছাই করে। আমার কথা হলো, নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যদি ওই প্রক্রিয়াকে কেউ আপত্তি তুলে থাকে, তাইলে এটা নিয়ে কোয়েশ্চেন করবেন। কিন্তু আমার ঢালাও ভাবে আমার নির্বাচনকে প্রশ্নবদ্ধ করা, কিংবা এটাকে করা উপদেষ্টাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা এখানে নিয়ে আসছেন, এই কথাগুলো পড়া আমার আমার কাছে, আমি আমার কাছে মনে ব্যক্তিগতভাবে হয় যে মানে এর সাথে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য, আমার আম- কাছে গ্রহণযোগ্য পর্যায়ে মনে আমার হয় না কাছে এই মনে অভিযোগগুলোকে। আমার কাছে মনে হয় যে জাহেদ চৌধুরী ভাই খুবই চমৎকারভাবে বিষয়টি একদম সাম আপ করছেন। কিন্তু আমি মাসুদ কামাল ভাইকে এই প্রশ্ন করতেই চাই, সৈয়দা রিজওয়ানা হাসানের প্রসঙ্গটি নিয়ে আপনি একটু কথা বলবেন। কিন্তু আমাদের মনে কখন এই ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, কবিরাজি বলেন, এটা নিয়ে সন্দেহ তৈরি হয় যখন আমরা দেখি খলিলুর রহমান সাহেবের অ্যাপয়েন্টমেন্টটা দিয়া, আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে আমরা যখন দেখি প্রেসিডেন্টের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর এক্সট্রা খাতির দিয়া, যেটা দরকার নাই আসলে, এই জায়গাগুলি দিয়ে আমাদের কাছে মনে হয় যে কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ডাক্তারি, কিছু কবিরাজি হইতেও পারে। এবং সেই ইঞ্জিনিয়ারিং, কবিরাজি, ডাক্তারি, তবে আমি আপনার কাছেই শুনতে চাই, আমার কাছে মনে হয় যদি ইঞ্জিনিয়ারিং কবিরাজি হয়ে থাকে, এটা সব পক্ষের সম্মিলিত অবস্থানে এটা হয়েছে আর কি। আপনার মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল ভাই। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি ওই ব্যাপারটা নিশ্চিত না হয়ে বলতে পারি না। তবে আমি একটা কথা বলতেই পারি, সেটা হলো যে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না। এটা হলো আমার অবজারভেশন। এখন কোন উপদেষ্টা ছিলেন, কোন উপদেষ্টা ছিলেন না, কে কার প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, সেটা হয়তো আপনি আলাদা আলাদা করে গবেষণা করলে বেরো করা যাবে। যেমন ডক্টর ইউনূস, উনি এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, এটা আমি মনে করি। এবং ওনার এই পক্ষপাতিত্বের কারণেই এনসিপির বিভিন্ন আসনে তারা এত ভোট পেয়েছে। আমি মনে করি তাদের এত ভোট পাওয়ার কথা ছিল না। এটা ডক্টর ইউনূসের একদম প্রকাশ্য নির্লজ্জ ভূমিকার কারণে উনি পেয়েছেন। এটা হলো আমার ধারণা। এবং আপনি রিজওয়ানা হাসানের বক্তব্যটা আমিও দেখেছি, কিন্তু আপনি ওখানে একটা কথা দেখেন, আমি ওটাকে আবার আপনাকে, আপনি যে কথাটা বলেন একটু পড়ে শুনে আপনাকে। উনি বলেছেন, সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে। তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আপনি এক্ষেত্রে ওই মাজার বিরোধী শক্তির কথা বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে তাদের সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তারপরে তারা যাতে নাকি মূল ধারায় আসতে না পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য যখন উনি এই কথাটা বলেন, তখন আপনি যেভাবে সন্দেহ করলেন, তাহলে কি তাহের সাহেব মেনে নিচ্ছেন যে ওনারা মানে ওরকম একটা শক্তি? এটা একটা প্রশ্ন হতেই পারে। কিন্তু তাহের সাহেব কি মনে করলেন কি করলেন না, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রিজওয়ানা হাসান কি মনে করলেন। উনি তো উনার মনে করার কথাটা বলেছেন। এবং যদি সেটাও হয়,
আমি ধরে নিচ্ছি জামাতের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি অন্য কোনো শক্তির কথা বলেছে, আমি ধরে নিচ্ছি মামুনুল হকের কথা বলেছে, অথবা আমি ধরে নিচ্ছি বিএনপির সঙ্গে যে ইসলামী দল ছিল তাদের কথা বলা হচ্ছে, যার কথাই আপনি বলেন, অথবা ইসলামী আন্দোলনের কথাও বলেন, যার কথাই বলেন, সেই জিনিসটা তাদেরকে আসতে না দেওয়ার যে কাজটা ওনারা করতে পেরেছেন, এটা কি একটা নিরপেক্ষ সরকারের কাজ? আমার কথা হলো এটাই, কামাল ভাই এটা তো ওনাদের কাজ নয়। কামাল ভাই আমি একটা প্রশ্ন করতে পারি? আমি একটু না না জাহিদ ভাই আপনি বলেন, বলবেন, বলেন। জাহিদ ভাই আপনি বলবেন পরে। আমি একটু কামাল ভাইকে একটু প্রশ্ন করতে চাই। প্রথমে আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না, কারণ ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি এনসিপির পক্ষে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপির পক্ষে ছিল, এর জন্য এনসিপি ভোট বেশি পেয়েছে, এর কোনো প্রমাণ বা লক্ষণ আমরা দেখি না। বরং এনসিপি জামায়াতের সাথে যুক্ত হয়েছে বলে ভোট বেশি পেয়েছে বলে আমার ধারণা। এবং সৈয়দা রেজওয়ানা হাসান যাদেরকে ইঙ্গিত করেছেন, সেই পুরো ইঙ্গিত আসলে 18 মাসের মধ্যে আপনি যদি দেখেন, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, মেয়েদের ফুটবল খেলা 52টা জেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যারা মেয়েদেরকে নিয়ে নানা রকম কটূক্তি করছে, অন্য কিছু করছে, এই সরকার তাদেরকে শাস্তি দিতে চেষ্টা করেছে। বা সৈয়দা রেজওয়ানা হাসানও বিভিন্নভাবে করেছে নাকি? করেছে করছে তো, করেছে নাকি? তাই নাকি? করছে তো কোথায় করেছে ভাই? যা যা মেয়েদের সরকারের তো বিভিন্ন রকম কোথায় করেছে? উদ্যোগ না, এটা ছিল আপনি প্রকাশ্যে। আমাকে বলেন, ওই যে শক্তির কথা বলা হচ্ছে, সেই শক্তিটা এই পুরো 18 মাস পুরো দেশে দাপিয়ে বেরিয়েছে। কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের না। করোনা কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। না, ফুলের মালা তো সরকার দেয় নাই। আপনি কোথায় কামাল দেখলেন? ভাই, ফুলের মালা তো আপনি সরকার কোথায় দেয় নাই। দেখলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? সরকার দেয় নাই তো। সরকার দিতে দিয়েছে, সরকার দিতে দিয়েছে। সরকার তো নিজে যে ইউনূস সাহেব তো নিজে যে ফুলের মালা পরাবেন না, যখন ফুলের মালা পরানো হয় তখন ইউনূস সাহেব তো ওনাদেরকে আপনি ধরে নাই। কিন্তু আপনি ওই লাইনে আসেন। কিন্তু কামাল ভাই, ওরা তো 52টা জায়গায় মেয়েদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করে দিছে, একসাথে 52টা জায়গায় হয়েছে, 52 বা 53 বা 50টার বেশি জায়গায় এখন এইটা করছে। তারপর আপনি আরো অনেকগুলি জিনিস দেখেন যে এই সরকারের জন্য কিন্তু এগুলি হইতে পারে না। বরং আপনি যদি দেখেন, আপনি যাকে ইউনূস ব্যাট পার্টি বলতেছেন এনসিপি, সেই এনসিপি কিন্তু তাদের 6 জন বড় নারী নেতাকে বাদ দিয়ে জামায়াতে চলে গেছে, এবং সেইটার ফল তারা ভোগ করছে। তারা চেষ্টা করছে, মানে রেজওয়ানা আপারা চেষ্টা করছে যে, আমার কাছে যেটা মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উপদেষ্টারা চেষ্টা করছে এনসিপি যাতে একটা মিডল রাইট দল হয়, কিন্তু সেটা তো তারা হয় নাই আসলে। তারা একটা ফার রাইট দল হয় নাই তাদের। আমার কথা হলো কি, এইটা তো সরকারের চেষ্টা করার বিষয় না রে ভাই। সেটাই, আমার সেটা ঠিক। বক্তব্য হলো এটা তো সরকারের চেষ্টা করার বিষয় না। সরকারের চেষ্টা করার বিষয় হলো যে এদেশের মানুষ যাকে ভোট দিয়েছে অথবা ভোট দিতে চায়, সেই জিনিসটার জন্য মানে উপযুক্ত পরিবেশকে নিশ্চিত করা। এটা তো সরকারের কাজ না। আমি ওই কথাটাই বলছি যে কে ভালো কে মন্দ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরেন আমি একটা উদাহরণ দেব, বলি একটা কওমি মাদ্রাসার টিচার, উনি যা চায় তার সঙ্গে আমার চাওয়া মিলবে না, কিন্তু তার মানে এই নয় যে ওনার চাওয়াটা আমি গলা টিপে ধরবো অথবা ওনাকে আমি চাইতে দিব না। এটা ওনার ইচ্ছা, উনি চাবে, আমি আমারটা চাবো। তো সেই এটা তো সরকারের, যদি সরকার মাঝখানে থাকে, সরকারের তো কাজ না যে আমি যেটা চাই আমার পক্ষে থাকবে, আরেকজনের বিপক্ষে থাকবে। না সরকারের কাজ না। কামাল ভাই, আমি যেটা বলতে চাই, আপনার সঙ্গে কথা বলা আনন্দদায়ক, সেজন্যই বলতেছি যে ধরেন সরকারের কাজ আপনি যেটা বলতেছেন, ধরেন ডক্টর ইউনূস একটা পক্ষকে সমর্থন জানাইছেন, কিন্তু সেই পক্ষকে জন্য উনি তো কোনো কাজ করেন নাই। কারণ আমি যদি যে দেশে আছে সেই দেশের উদাহরণ যদি দেই, ধরেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে ভোট দিতে বলছেন, কিন্তু কামালা হ্যারিসকে বেশি লোকে ভোট দেয় এটা তো উনি করেন নাই। ডক্টর ইউনূস তো জাহিদ ভাইয়ের কথাই যদি ধরি, একটা সবচেয়ে ভালো ইলেকশন করলো 91 সালের পরে, উনি তো কাউরে আমি আপনার একটা কথা বলছেন, আমি একটা কথা বলি আপনাকে, উনি যেহেতু আর একটা জায়গায় দুইটা ভোট দিয়ে আসবেন না, ওইভাবে তো হয় না। কিন্তু সরকার প্রধান চাচ্ছে যে এই দল থেকে একজন মন্ত্রীও হবে, চাচ্ছে। উনি বলছে যে এই দল অনেকগুলি আসন জিতবে, বলছে। এই বলাটা কি কেবল ওই দলের লোকের কাছে যাচ্ছে? ওই কথাটা কি প্রশাসনের কাছে যাচ্ছে না? যদি প্রশাসনিক কথাটা শোনে, প্রশাসনের সঙ্গে তার কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রশাসনকে কি বলেছেন, অথবা কার মাধ্যমে বলেছেন? কামাল ভাই, প্রশাসনের প্রভাব বিস্তার না করলে শুনবে না। ইউনূস সাহেবের প্রভাব প্রশাসনের উপরে শূন্য ছিল, জিরো ছিল। করছে কি করে নাই, এটা আপনি কিভাবে কনফার্ম হন ভাই? আমি কনফার্ম হই, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর টবর, কে পাস করছে কে ফেল করছে, এটা বুঝবেন না ভাই, এটা বোঝা যাবে না, এটা হবে না। আমি বলি আপনাকে, শুনেন, উনি যে বলেছেন এই বলাটাই হলো গিয়ে প্রভাব বিস্তার। ওনার এই বলাটাই আমি তো নিশ্চিত যে, যেমন ধর আমি উদাহরণ দিয়ে বলি, এই ঢাকা 8-এ
নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভোট পেয়েছি, হুম, হুম। এই ভোটটা আমার কাছে অস্বাভাবিক ভোট মনে হয়। আম- আমি মনে করি এখানে কিছু একটা আছে। এখন আপনি মানে আপনি মনে প্রমাণ করছেন করেন, পাটোয়ারি বেশি বেশি পেয়েছে, এটা মনে করছেন যে যা পাওয়ার কথা অবশ্যই তার মনে চেয়ে করছি। বেশি